বন্ধুরা, আপনাদের মাঝে অসাধারণ একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি অনেক মজা পাবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি পছন্দ করেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। সম্পর্ক নিজের হোক বা সৎ, ইচ্ছা থাকলে একজন মানুষ আনন্দের সঙ্গেই প্রতিটি সম্পর্ক বজায় রাখতে পারে। আমার ছেলে অসুস্থ, ওর ওষুধের টাকাও আমার কাছে নেই, তাই অনেক ভেবেচিন্তে একজনের কাছে 1000 টাকা ধার চাইলাম, কারণ আমার বিশ্বাস ছিল যে সে আমাকে সাহায্য করবে। তার কাছ থেকে টাকা ধার নেওয়ার পরে আমি বাড়ি ফিরে প্রথমে ভাবলাম বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু তারপরে আবার ভাবলাম খালি পেটে তো ওষুধও কাজ করবে না, তাই খালি পেটে ওষুধ খেয়ে কোনো লাভই হবে না। আমার কাছে এই 1000 টাকাই আছে, যা দিয়ে আমাকে বাচ্চাদের খাবার এবং ওষুধের ব্যবস্থা করতে হবে। প্রথমে বাচ্চাদের খাবারের কথা ভেবে বাজারে গিয়ে দোকানদারের কাছ থেকে বাজার নিলাম। না জানি জিনিসপত্রের দাম কত হবে, তাই ভয়ে ভয়ে তাকে 500 টাকার নোট দিলাম। দোকানদার আমাকে কিছু টাকা ফেরত দিলে আমি সেই টাকা না গুনেই বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে টাকা গুনতে গিয়ে বুঝলাম দোকানে খুব ভিড় থাকার কারণে দোকানদার ভুল করেছে, কারণ সে আমাকে 450 টাকা ফেরত দিয়েছে। যাই হোক, মনে মনে ভাবলাম সেও গরিব মানুষ, তাই গিয়ে তাকে টাকাটা ফেরত দিয়ে আসি। কিন্তু আবার ভাবলাম এটা হয়তো ঈশ্বরের কাছ থেকে আমার জন্য সাহায্য, তাই আমি আর দোকানদারের কাছে না গিয়ে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ছেলেকে দেখে ওষুধ দিলে আমি ওষুধ কিনে বাড়িতে ফিরে এলাম। এরপরে রান্নাবান্না করে বাচ্চাদের খাওয়ালাম এবং ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এরপরে আমি বসে বসে দোকানদারের কথা ভাবতে লাগলাম যে হয়তো সে পরে নিজের ভুল বুঝতে পেরে খুব অনুতপ্ত হবে। আমার কাছে কিছু টাকা বেঁচে আছে, তাই মনে মনে ভাবলাম সকাল সকাল গিয়ে তাকে বাকি টাকা দিয়ে দেব। যদি কম পড়ে তাহলে পরে দেওয়ার কথা বলবো, সে নিশ্চয়ই রাজি হয়ে যাবে। কিন্তু পরে আমি দোকানদারের কাছে গিয়ে বুঝলাম যে এটা তার ভুল নয়, বরং এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ আমরা উত্তরপ্রদেশের একটা গরিব বস্তিতে থাকি। আমরা খুবই গরিব, কারণ আমার বাবা একজন মাতাল এবং জুয়ারি। মা লোকের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাতেন। বাবা জুয়া খেলতে খেলতে আমার বড় দিদিকে জুয়ায় বাজি রেখে হেরে যায়, ফলে আমরা দুই বোন একে অপরের থেকে আলাদা হয়ে পড়ি। আমি বাবার কুদৃষ্টি থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতাম, কিন্তু বিধাতার লিখনকে খণ্ডাতে কে পারে। শেষ পর্যন্ত আমার বয়স যখন 16 বছর হলো, তখন আমার বাবা আমাকেও জুয়ায় হেরে বসে। তারপরে আমারও বিবাহ হয় বাবার মতো একজন মাতাল জুয়ারির সঙ্গে। বিয়ের পরে আমিও আমার মায়ের মতো মানুষের বাড়িতে কাজ করতে শুরু করি, কিন্তু আমার বেতনের টাকা স্বামীর হাত থেকে বাঁচাতে বিভিন্ন উপায় অবলম্বন করতে হতো। কখনো কাপড়ের ভাঁজে, আবার কখনো মশলার কোঠায় টাকা লুকিয়ে রাখতাম, কিন্তু তারপরেও সে আমার কাছ থেকে টাকা কেড়ে নিত। আমার 3টে সন্তান, কিন্তু আমি খুশি যে ঈশ্বর আমাকে 3টে ছেলে দিয়েছেন, কোনো মেয়ে দেননি যাকে ওর বাবা আমার মতো জুয়ায় হেরে বসতে পারে। দিন এভাবেই কাটতে লাগলো। মাঝে মাঝে সপ্তাহখানেক পরে আমার স্বামীর বাড়ির কথা মনে পড়ত, আর বাড়িতে এসে যা কিছু দামি জিনিসপত্র দেখত তাই নিয়ে বিক্রি করে দিত। কিছু না পেলে সে আমাকে মারধর করত। যদি আমার ছেলেরা আমাকে বাঁচানোর চেষ্টা করত, তবে সে বাচ্চাদেরও মারধর করত। কেবল একটাই শান্তি যে বাড়িটি আমার নামে, তাই সে এটা বিক্রি করতে পারত না। আমার বিয়ের পর আমার শ্বশুর তার ছেলের কাজকর্ম দেখে এই বাড়িটা আমার নামে লিখে দিয়ে যান। এই কাজটা তিনি তার জীবদ্দশায় খুব ভালো করে গেছেন। অন্তত আমার ছেলেদের মাথায় ছাদ আছে, যেটা ওর বাবা বিক্রি করতে পারবে না। আমাদের আশেপাশের বাড়ির মহিলাদের অবস্থাও আমার মতোই। তারাও লোকের বাড়ি কাজ করে ছেলে মেয়েদের মুখে দুমুঠো খাবার তুলে দিত। আজ আমার ছোট ছেলের অসুস্থতার কারণে আমি একজন সৎ মানুষের টাকা মেরে দিয়েছি, তাই আমি মনে মনে শান্তি পাচ্ছিলাম না। কয়েকদিন পরেই আমার ছেলের শরীর কিছুটা ভালো হয়ে গেল, আর আমি বেতনও পেলাম। তাই ভাবলাম যাই গিয়ে দোকানদারের টাকাটা শোধ করে আসি, আর বাড়ির জন্য কিছু বাজারও নিয়ে আসি। বাজারে গিয়ে যখন সেই দোকানের সামনে দাঁড়ালাম, তখন সেই দোকানদার আমাকে দেখেও না দেখার ভাব করে অন্য গ্রাহকদের মাল দিতে লাগলো। আমি তার ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম এবং ভাবলাম হয়তো সে সবাইকে মাল দেওয়ার পরে আমার সঙ্গে কথা বলবে। আমাকে তাকে আগের টাকাও দিতে হবে, তাই দোকানের সামনেই দাঁড়িয়ে রইলাম। সবাইকে মাল দেওয়া শেষ করে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি চাই? আমি তাকে বললাম আপনি আমাকে আগেরবার বেশি টাকা ফেরত দিয়েছিলেন। কিন্তু তিনি আমার কথা উপেক্ষা করে জিজ্ঞাসা করলেন, এখন কি চাই? আমি কয়েকটা জিনিসের নাম বললাম। তিনি সমস্ত
কিছু মেপে আমাকে দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম কত টাকা হয়েছে। তিনি আমার মুখের দিকে পাকিয়ে যা বললেন তা শুনে আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার কাছে 50 টাকা চাইলেন। আমি ভাবলাম হয়তো তার কিছু ভুল হয়েছে, তাই একটা 500 টাকার নোট বের করে তাকে দিলাম। কিন্তু তিনি মাত্র 50 টাকা কেটে বাকি 450 টাকা ফেরত দিয়ে দিলেন। আমি যখন তাকে বললাম জিনিসপত্রের দাম তো আরও অনেক বেশি হবে, তখন তিনি আমার কথা গ্রাহ্য না করে অন্য গ্রাহকের সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থেকে তারপরে বাড়ি ফিরে এলাম। এখন থেকে তো এটাই প্রতিদিনের রুটিন হয়ে গেল। যখনই আমি ওই দোকানদারের দোকানে গিয়ে যত সবজি নিই না কেন, সে আমার কাছ থেকে 50 টাকা নিত। কখনো কখনো 300-400 টাকার বাজার পর্যন্ত হয়ে যেত, কিন্তু তবুও তিনি আমার কাছ থেকে 50 টাকার বেশি নিতেন না। আর একটা জিনিস তিনি সব সময় চেষ্টা করতেন, যাতে সব গ্রাহক চলে যাওয়ার পরে বা অন্য গ্রাহক আসার আগেই তিনি আমাকে বাজার দিতেন, যাতে কেউ জানতে না পারে যে তিনি মাত্র 50 টাকায় আমাকে এত বাজার দিচ্ছেন। প্রথম এই ব্যাপারটা আমার খুব অদ্ভুত লাগতো, কিন্তু এখন যেহেতু সবজির দাম কম নেওয়ার কারণে আমার বাড়ির ছোটোখাটো দরকার পূরণ হতে শুরু করে, তাই আমি সবসময় তার কাছ থেকেই বাজার নিতে লাগলাম। কমপক্ষে 3 মাস হয়ে গেছে। আমি যখনই তার কাছে বাজার কিনতে যেতাম, তখনই সে আমার কাছ থেকে 50 টাকা নিতেন, আর সবচেয়ে ভালো ও তাজা জিনিসপত্র আমাকে বের করে দিতেন। এই কথাটা আমি আমার প্রতিবেশীদের কাউকেই বলতে পারিনি, কারণ তিনি আমাকে ছাড়া আর কাউকেই কম টাকায় জিনিস দিতেন না। আমি সব সময় চেষ্টা করতাম যাতে ওই দোকানদারের কাছে না যেতে হয়, কিন্তু তার কাছ থেকে বাজার নিলে যে টাকা বাঁচতো তা দিয়ে আমাদের অনেক চাহিদা পূরণ হতো। আমি তো এখন আমার এক ছেলেকে টিউশনেও ভর্তি করতে পেরেছি, সেজন্যই আমাকে এই দোকান থেকেই বাজার কিনতে হতো, কারণ অন্য কোনো দোকান থেকে কিনতে হলে আমাকে সম্পূর্ণ টাকা দিতে হবে, যা আমি দিতে পারতাম না। আমি সবসময় ভাবতাম যে আমি তাকে জিজ্ঞেস করব এই 50 টাকার রহস্য কী, আর তিনি একমাত্র আমাকেই কেন এত কম টাকায় বাজার দেন। কিন্তু এই কথা শোনার জন্য সবচেয়ে দরকারি হলো দোকানে ফাঁকা থাকা, যাতে কোনো গ্রাহকের সামনে আমাকে না শুনতে হয়। কিন্তু আমি যখনই তার দোকানে যেতাম তখনই খোদার ভিড় লেগে থাকতো, ফলে আমি তার সঙ্গে কথা বলার সুযোগই পেতাম না। যদি তার কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে আমি বুঝে যেতাম, কারণ আমি মেয়ে মানুষ আর মেয়েরা এসব বিষয় বুঝতে পারে। কিন্তু আমি তার মধ্যে এমন কোনো উদ্দেশ্য দেখতে পেলাম না, কারণ সে আমার দিকে তেমনভাবে কখনো তাকাতোই না। সত্যি বলতে কি, সে কোনো মেয়ের দিকেই তেমনভাবে তাকাতো না, আর এটাই ওর ভালো চরিত্রের সবচেয়ে বড় প্রমাণ। আমার দারিদ্র্যের কারণে যদি সে আমাকে সাহায্য করে থাকে, তাহলে আশেপাশে আরও অনেক লোক আছে যাদের সাহায্যের প্রয়োজন। আশেপাশে তো এমন লোকও ছিল যাদের একদিন না খেয়েও কাটত, তাহলে কেন সে তাদের সাহায্য না করে আমাকেই সাহায্য করে? এই জিনিসটা আমাকে ভাবতে বাধ্য করে। আমার সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র দোকানদারের কাছেই আছে, কিন্তু আমি তার সঙ্গে কথা বলার সুযোগই পাচ্ছিলাম না। আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়িতে একদিন একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাড়ির মালকিন একটা লিস্ট এবং টাকা দিয়ে আমাকে বাজার থেকে সেই জিনিসগুলো এনে রাঁধুনির হাতে দিতে বললেন। আমার পা একা একা আমাকে সেই দোকানের দিকে নিয়ে যেতে লাগলো। মনে মনে ভাবলাম, আজকে তো কমসে কম 2,5-3 হাজার টাকার বাজার লাগবে, আজকে এই দোকানদার কি করে দেখব। আমি যখন বাজারের লিস্ট তার হাতে দিলাম তখন তার মুখে বিস্ময় ফুটে উঠল, কিন্তু তারপরেও সে চুপচাপ মালপত্র ওজন করতে লাগলো। যখন টাকা দেওয়ার পালা এলো তখন আমি তাকে 4,000 টাকা দিলাম, যা মালকিন আমাকে দিয়েছিলেন। কিন্তু বরাবরের মধ্যে সে যখন 4,000 টাকা থেকে 50 টাকা কেটে বাকি টাকা আমাকে ফেরত দিতে যাচ্ছে, তখন আমি তাকে বললাম যে এই বাজার আমার জন্য নয়, মালকিনের জন্য নিচ্ছি। তখন তার বিস্মিত মুখে হাসি ফুটে উঠল এবং তিনি সমস্ত সবজির দাম কেটে আমাকে 1270 টাকা ফেরত দিলেন। এবার আমি নিশ্চিত হলাম যে তিনি কেবলমাত্র আমাকেই কম দামে সবজি দেন। সেই সময় তার দোকানে অন্য গ্রাহক উপস্থিত ছিল, সেই জন্য আমি তাকে আর প্রশ্ন করতে পারিনি। মালকিনের বাড়িতে অনুষ্ঠানের জন্য ব্যস্ত ছিলাম, তাই পরের কদিন দোকানদারের দোকানে যাওয়ার সময় পাইনি। কয়েকদিন পরে যখন আবার তার দোকানে গেলাম, তখন দোকানে তার সঙ্গে একটা ছেলে ছিল। ছেলেটি দোকানে কাজ করছিল। যথারীতি দোকানদার আমাকে 50 টাকায় সমস্ত বাজার দিয়ে দিল, কিন্তু ছেলেটি থাকার কারণে আমি তাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারলাম না। দুদিন পরে আবার যখন বাজার আনতে দোকানে গেলাম, তখন দোকানে শুধু সেই ছেলেটিই ছিল, দোকানদার দোকানে ছিলেন না। কম টাকায় সবজি কেনা অভ্যেস হয়ে গিয়েছিল, তাই দোকানদারকে দেখতে না পেয়ে মনটা একটু খারাপ হয়ে গেল। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যখন সেই ছেলেটিও সমস্ত জিনিসের দাম মাত্র 50 টাকা নিল। এরপরে আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম, তুমি কেন আমার কাছ থেকে মাত্র 50 টাকা নিলে? তখন সেই ছেলেটি বলল, এই ব্যাপারটা তো উনি নিজেই বুঝতে পারছেন না যে দোকানের মালিক কেন তাকে এই কথাটা বলেছিলেন। উনি তো শুধু মালিকের আদেশ পালন করছেন। দোকানের মালিক তাকে বলে গিয়েছিলেন যে আমি যখনই এখান থেকে যাই কিছু কিনি না কেন 50 টাকাই নিতে হবে, তার বেশি নেওয়া যাবে না। আজও আমি অনেক সবজি কিনেছি যার দাম প্রায় 300 টাকার মতো, কিন্তু ছেলেটা আমার কাছ থেকে 50 টাকাই নিল।
আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোমার মালিক কখন আসবে? সে আমার এই কথার কোনো উত্তরই দিল না। এখন তো আমি আরও টেনশনে পড়ে গেছি, কারণ আমি আমার প্রশ্নের উত্তর জানতে চাই। কয়েকদিন ধরে আমার এই উত্তর জানতে চাওয়াটা অসম্ভব বলে মনে হতে লাগলো, কারণ এখন তো সবসময় ছেলেটাই দোকানে থাকে। বাজার তো আমি একই রকম পাচ্ছিলাম আর ভালোও পাচ্ছিলাম, কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছিলাম না। এখন আমার 2 ছেলে স্কুলেও যেতে শুরু করেছে, তাই আমি ওদের নিয়ে একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখছিলাম। আর এই সবই সম্ভব হয়েছে শুধুমাত্র কম দামে বাজার পাওয়ার কারণে। এর আগে তো আমি বাচ্চাদের জন্য দুবেলা দুমুঠো খাওয়ার জোগাড় করার কথাই ভাবতাম, কিন্তু যখন থেকে আমার কাছে টাকা বাঁচতে শুরু করে তখন থেকেই আমি ছেলেদের লেখাপড়ার কথাও ভাবতে শুরু করি। এখন আমি কিছুটা আশা দেখতে পাচ্ছি যে আমার সন্তানরা পড়াশোনা করে কোনো ভালো জায়গায় পৌঁছতে পারবে, আর হয়তো আমার এই নরকের জীবন শেষ হবে। আমি খুব একটা পড়াশোনা জানতাম না, কিন্তু কোনো রকমে হিসাব নিকাশ করতে পারতাম। যখন থেকে এই জিনিসটা শুরু হয়েছিল তখন থেকেই আমি নিজের মতো করে বাজারের হিসেব লিখতে শুরু করি। তার কারণ আমি ভেবে রেখেছি যে যদি আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় বা আমার হাতে পর্যাপ্ত টাকা আসে, তবে দোকানদারের টাকা আমি শোধ করে দেব। দোকানদারের এই কথাটা আমি আমার বাচ্চাদের কাছেও বলিনি, কারণ বাচ্চারা যদি কথায় কথায় এই কথাটা তাদের বন্ধুদের কাছে বলে দেয় তাহলে সেটা আমার জন্য সমস্যা দাঁড়াবে, কারণ এই জিনিসটা আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দেবে। আমি গরিব কিন্তু চরিত্রহীন না, কিন্তু কেউ এটা বুঝবে না, আর সবাই প্রশ্ন তুলবে যে দোকানদার কেন তোমাকে এত কম টাকায় সবজি দেয়। এই পুরো ঘটনাটি প্রায় 7-8 মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি তাকে জিজ্ঞাসা করতে পারিনি। অবশেষে একদিন সুযোগ পেলাম। সন্ধে কাজ থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই সবজির দোকানে যেতেও দেরি হয়ে গেল। আজকে দোকানদার নিজেই দোকানে ছিল, সেই ছেলেটিও আজকে দোকানে নেই, আর কোনো গ্রাহকেরও ছিল না। তাই দোকান ফাঁকা পেয়ে আমি তাকে কঠিন স্বরে জিজ্ঞেস করলাম, আপনি এত বাজার আমাকে 50 টাকায় কেন দেন, আর কি কারণে আপনি আমাকে এভাবে সাহায্য করছেন? তখন সে আমাকে বলল, এটা তোমার উপকারে আসে কিনা সেটা বলো। আমি তাকে বললাম, হ্যাঁ, আমি আমার 2 ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি, আর বাড়ির প্রয়োজনে কিছু ছোটোখাটো জিনিসও নিয়েছি, যেগুলো আমি আমার স্বামীর নজরের থেকে দূরে সরিয়ে রেখেছি। তিনি আরও বললেন, আমি তোমাকে সাহায্য করতেই চেয়েছিলাম। আজ পর্যন্ত আমি কখনো তোমাকে খারাপ নজরে দেখিনি, এটা তো তুমিও জানো। আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র তোমাকে সাহায্য করা। কিন্তু আমার মনে এই প্রশ্নটা থেকেই গেল যে তিনি যদি সাহায্য করতেই চান, তাহলে এখানে অনেক লোক আছে যাদের সাহায্যের খুব প্রয়োজন, কারণ যে জায়গাটায় তার দোকান তার আশেপাশে আমরা সবাই গরিব। তাহলে তিনি শুধুমাত্র আমাকেই সাহায্য করছেন কেন? আমি তাকে এই প্রশ্ন করলে তিনি ঘাবড়ে গেলেন এবং বললেন, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কিন্তু আমি দিতে চাই না। তখন আমি জেদ করে বলি, আপনি আমার প্রশ্নের জবাব দিন, না হলে আমি আপনার দোকান থেকে বাজার কিনব না। তখন সে খুব টেনশনে পড়ে গেলেন এবং বললেন, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব, কিন্তু বাজার তোমাকে আমার দোকান থেকেই কিনতে হবে। আমি রাজি হলে তিনি বললেন সন্ধ্যের পর তার বাড়িতে যেতে, সেখানেই তিনি আমার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। আর সে আমাকে দ্রুত তার বাড়ির ঠিকানা বলল। আমি তার বাড়িতে যেতে চাইছিলাম না, তাই বললাম আমার সমস্ত প্রশ্নের উত্তর এখানেই দিয়ে দিতে, কিন্তু সেই সময় অন্য একজন দোকানে এসে পড়লে আমাকে চুপ করে থাকতে হয়। সেই সময় তো আমি তার দোকান থেকে বাজার নিয়ে বাড়িতে চলে এলাম, কিন্তু আমার পুরো রাত এই দুশ্চিন্তায় কেটে গেল যে তিনি কেন আমাকে তার বাড়ি যেতে বলছেন, তাও সন্ধ্যের পরে। কিন্তু আমি যদি না যাই তাহলে হয়তো সারা জীবনেও আমি আমার প্রশ্নের উত্তর পাব না। আর যদি যাই তাহলে তিনি যদি আমার সঙ্গে কিছু উল্টাপাল্টা করেন। পুরুষ মানুষের উপর আমার কোনো ভরসা নেই, কারণ আমার জীবনে আসা সব পুরুষেরা একই রকম ছিল। শুধু এই দোকানদারকে আমার কিছুটা ভালো মনে হয়েছে, কিন্তু তিনি কেন আমাকে একা তার বাড়িতে যেতে বলেছেন? সারা রাত চিন্তা করার পরে সিদ্ধান্ত নিলাম যে আমাকে একবার হলেও সেখানে যেতে হবে। আর আমি এতটাও দুর্বল নই যে আমার সঙ্গে কেউ যদি উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করে তাহলে আমি নিজেকে রক্ষা করতে পারবো। পরের দিন আমি অধীর আগ্রহে সন্ধ্যার জন্য অপেক্ষা করতে লাগলাম। কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এসে ছেলেদের বুঝিয়ে বললাম বাড়ির বাইরে না যেতে, কিছুক্ষণের মধ্যেই আমি ফিরে আসব। আমি একটা জরুরি কাজে যাচ্ছি। আমি আমার শাড়ির ভেতরে একটা ছোট চাকু লুকিয়ে হাঁটা লাগালাম। চাকুটা কাছে রাখলাম যাতে কোনো প্রয়োজনে কাজে লাগাতে পারি। আমি যতই ওই বাড়ির দিকে এগোচ্ছিলাম ততই আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। তার বাড়ির দরজায় পৌঁছানোর পরেও আমার মন বলছিল আমি যেন ফিরে যাই। যেভাবে চলছে সেভাবেই চলুক, আমার প্রশ্ন করার কি দরকার? আমার প্রয়োজন তো পূরণ হচ্ছে, আর আমার সন্তানরাও দুবেলা খেতে পারছে, লেখাপড়া করতে পারছে। তাই আমার এই রহস্যই থাকতে দেওয়া উচিত। কিন্তু আমার অন্তরাত্মা আমাকে স্থির থাকতে দিচ্ছিল না। বারবার আমার মনে এই ভাবনা আসছিল যে একবার ভিতরে যাওয়া উচিত। আমি দরজায় টোকা দিলাম। দরজায় টোকা দেওয়ার পর আমার হার্টবিট বেড়ে গেল এবং এটা আমার ভুল সিদ্ধান্ত বলে মনে হতে লাগলো। কিন্তু আমি এখান থেকে চলে যাওয়ার আগেই দরজা খুলে গেল এবং দোকানদার দরজার সামনে আমাকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। এরপরে সে আমাকে ভিতরে আসতে বলল।
যেহেতু এতদূর এসেই পড়েছি তাই সাহস করতেই হবে। এই ভেবে আমি ভয়ে ভয়ে ঘরের ভেতর ঢুকলাম এবং আমার শাড়ির ভেতরে লুকানো চাকুটা ধরে রাখলাম। আমি ভেতরে ঢুকলে তিনি আলোর সুইচটা অন করলেন এবং আলো জ্বালানোর সঙ্গে সঙ্গেই আমি যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, আর আমার মনে হলো যেন ঘরের ছাদ আমার মাথায় ভেঙে পড়েছে। আমার বাবা যখন থেকে আমাকে স্বামীর কাছে পাঠিয়েছিলেন তখন থেকে বাবা মায়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। আমি জানতাম না আমার দিদি এবং বাবা মা কী অবস্থায় আছে। আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম যে তারা আমার জন্য মরে গেছে। আমি কখনো ভুল করেও তাদের কথা ভাবিনি। মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ত, কিন্তু আমার বিয়ের 2 বছর পরেই আমার বাবা মাকেও জুয়ায় হেরে বসে, তাই তারপরে সবাইকে মৃত ভেবে তাদের কথা মন থেকে দূরে সরিয়ে রাখি। কখনো ভাবিনি যে তাদের সঙ্গে আবার কখনো দেখা হতে পারে। ঘরের বিছানায় আমি আমার বাবাকে শুয়ে থাকতে দেখলাম। তাকে দেখে আমার ঘৃণা হচ্ছে, কারণ আমার এই যে অবস্থা তার জন্য একমাত্র এই মানুষটা দায়ী। কিন্তু তার অবস্থা এতটাই খারাপ যে আমি তাকে ঘৃণা করতেও পারছি না। আমার পিছনে দাঁড়িয়ে দোকানদার আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এনাকে চিনতে পেরেছ? আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, কোনো উত্তর দিতে পারছিলাম না। আমার অবস্থা দেখে দোকানদার বললেন, এই লোকটি তোমার বাবা, আর ইনি শুধু তোমার নন, আমারও বাবা। আমি তোমার ভাই। এই কথা শুনে আমি অবাক এবং হতবম্ব হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? এই মানুষটা কিভাবে আমার ভাই হতে পারে? কারণ আমরা তো মাত্র 2 বোন ছিলাম। আমি ভাবছি আজ এত বড় একটা ধাক্কার পর আরেকটা ধাক্কা সইতে পারবো তো? আমি এগিয়ে বাবার কাছে গেলাম। তার অবস্থা দেখে আমার চোখে জল এসে গেল। তার প্যারালাইসিস হয়েছে। তিনি কথা বলতেও পারছিলেন না, হাতও নাড়াতে পারছিলেন না, শুধু আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি দোকানদারকে বললাম, তুমি আমার ভাই কিভাবে হতে পারো? আমরা তো শুধু 2 বোন ছিলাম, আর এনাকে তুমি কোথায় পেলে? তখন সে আমাকে বলল, আমার বিয়ের 2 বছর পরেই আমার বাবা মাকেও জুয়ায় হেরে যায়, কিন্তু এই ঘটনার অনেক বছর আগে তিনি নিজেই জুয়াতে একজন মহিলাকে জিতেছিলেন, যাকে তিনি বাগিতে না এনে অন্য জায়গায় রেখেছিলেন। দোকানদার সেই মহিলার দিক থেকে আমার ভাই। তার জন্মের সময়ই তার মা মারা যায়, আর ঈশ্বরের চমৎকার কীর্তি যে দোকানদারের মা যার বোন ছিল তার সঙ্গেই আমার মায়ের পরে বিবাহ হয়েছিল। আমার মা ওকে কোলে পিঠে করে মানুষ করেছে এবং ওকে বুঝিয়েছিল যাতে সে তার বাবার মতো না হয়। আমার মা 3 বছর আগে মারা গেছেন এবং সে বড় হয়ে বোনেদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করে। সে জানতে পারে বড় বোন বিয়ের পরেই সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গেছে। এখন এই পৃথিবীতে তার নিজের বলতে আছে এক বোন এবং বাবা। সে আমাদের দুজনের সম্পর্কে খোঁজ খবর নেবার চেষ্টা করে। পড়াশোনা না করার কারণে সে কোনো চাকরি পায়নি, সেই জন্য সে একটি দোকান দেয় এবং সে কঠোর পরিশ্রম করে দোকানটাকে দাঁড় করায়। একদিন বাবার সঙ্গেও দেখা করতে গেলে তাকে যে অবস্থায় পায় তা দেখে ওর কষ্ট হয়, তাই নিজের সঙ্গে করে নিয়ে আসে। এখন সে বাবার দেখাশোনার জন্য একটা ছেলেকে দোকানে রাখে, যাতে বাবার দেখাশোনা ভালোভাবে করতে পারে, কারণ বাবা কথা বলতে পারত না এবং নিজের হাতে খেতেও পারত না। এরপরে সে আমার সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করে। আমার সম্পর্কে জানার পর তার খুব খারাপ লাগছিল, তাই সে তার সামর্থ্য অনুযায়ী আমাদের সাহায্য করার চেষ্টা করত এবং সঙ্গে 50 টাকাও নিত, যাতে আমার আত্মসম্মানে না বাঁধে। আমাকে বিনামূল্যে বাজার দিলে হয়তো পরের দিন থেকে আমি আর ওর দোকানে যেতাম না, কারণ প্রথমে আমি ভেবেছিলাম যে সে ভুল করে আমাকে বেশি টাকা ফেরত দিয়েছে, কিন্তু যখন সেই টাকায় আমার গৃহস্থালির চাহিদা মিটতে লাগলো তখন আমি নিজেই ওর দোকানে যেতে লাগলাম। সে ইচ্ছা করেই আমার কোনো প্রশ্নের উত্তর দিত না, কারণ এটা ছিল এক গরিব ভাইয়ের তার দরিদ্র বোনকে সাহায্য করার প্রচেষ্টা। তার সব কথা শুনে আমার চোখে জল এসে গেল এবং আমি ভগবানের কাছে ধন্যবাদ জানালাম যে তিনি যদিও আমাকে স্বামী এবং বাবার রূপে ভালো মানুষ দেননি, তবে তিনি আমাকে ভাই রূপে একজন ভালো মানুষ দিয়েছেন। এখন আমি মনে মনে ভাবছি যে আমি আমার 3 সন্তানকে সঠিক পথ দেখাবো এবং লেখাপড়ার পাশাপাশি তাদের ভালো মানুষ হবার শিক্ষা দেব। আমি আমার বাবাকে আন্তরিকভাবে ক্ষমা করে দিয়েছি, কারণ তিনি আমাদের সঙ্গে যা করেছেন তার শাস্তি তিনি এই জীবনেই পেয়ে গেছেন। আমি আমার মায়ের পক্ষ থেকেও তাকে ক্ষমা করে দিয়েছি এবং ভাইকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তার বাড়িতে এসে বাবার যত্ন নেব। এরপরে আমার স্বামীর সম্পর্কে আমার ভাই বলল যে তাকে কিছু লোকের সাহায্য ধরে মদ ছাড়ানো সেন্টারে ভর্তি করে দিয়েছে এবং খুব শিগগিরই সে একজন ভালো মানুষ হয়ে আমার সামনে আসবে। আমি এমন কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না যার দ্বারা আমি তাকে ধন্যবাদ জানাতে পারি। সে আমার নিজের মায়ের পেটের ভাইও না, কিন্তু মায়ের লালন পালনের ঋণ শোধ করার জন্য সে তার সাধ্যমতো আমাকে সাহায্য করার চেষ্টা করেছে।
গুরুজনেরা সত্যিই বলেন যে লালন পালনের জোর অনেক। আমার বাবার রক্ত তার শিরায় আছে, কিন্তু মায়ের লালন পালন তার রক্তের দোষ কাটিয়ে দিয়েছে। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।